সেদিন রাতে কান্না জড়ানো কণ্ঠে মেঘ আমায় ফোন দিয়ে যা বলে সেটা শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। মেঘ বলল, আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর 2 সপ্তাহ পরে আমার বিয়ে। কি বলছো এসব? আমি অনেক চেষ্টা করেও আটকাতে পারছি না। ঠিক আছে মেঘ, তুমি শান্ত হও। তুমি কিছু একটা করো না। হ্যাঁ মেঘ, আমাকেই কিছু একটা করতে হবে। আমি কিন্তু তোমায় না পেলে বাঁচবো না। মেঘ, শান্ত হও তুমি। আমি সত্যি এবার কিছু করব মেঘ, প্লিজ তুমি শান্ত হও। আমি দেখছি কি করা যায়। সেটা দেখো, কিন্তু জলদি করো, সময় কিন্তু খুব কম। হ্যাঁ মেঘ, একদম চিন্তা করো না, আমি দেখছি। মেঘের 2 সপ্তাহ পরে বিয়ে। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বেকার জীবন, কোন মুখ নিয়ে ওর পরিবারের সামনে যেয়ে বলবো যে মেঘকে আমি বিয়ে করব? এত অপমান হয়েছি আগে, এত অপমান সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না। সবকিছুর মূলে যদি একটা চাকরি থাকতো, আজ যদি একটা চাকরি পেতাম, তাহলে সেটার উপর ভর করেই ওর বাসায় যে প্রস্তাব দিতাম, বলতাম আমি মেঘকে বিয়ে করতে চাই। কিন্তু কি কপাল আমার! চাকরির জন্য চেষ্টা করতে 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 আজ অনিশ্চিত হয়ে পড়েছি এ জীবনে আর চাকরি পাবো কিনা। পরিবারে মা বাবা মুখের দিকে তাকিয়ে আছে আমার। আমি চাকরি করব, আমার পরিবারটা ভালোভাবে চলবে। কিছুই যেন আর মিলছে না, জীবনটা ছন্নছাড়া হয়ে গেছে। এই তো গতকালও ইন্টারভিউতে গিয়েছিলাম, আমার এক বন্ধুর চাকরিটা পাকা, আমার হলো না। জানতে চান কেন? তাহলে শুনুন, ওর আগে থেকেই সব পাকা, বড় অঙ্কের ঘুষ দিয়েছে, দিয়েই আর চাকরিতে গেছে। আর আমার মতো হাজারো ছেলে যারা চাকরির জন্য লাইন দিচ্ছে, তাদের চাকরি কপালে, তাদের চাকরি সেটা তো কখনো মিলবে না। কারণ চাকরির জন্য চাই টাকা, চাকরির জন্য চাই ঘুষ। কিন্তু আমার পরিবার, তাদের সেই সামর্থ্য নেই বড় অঙ্কের ঘুষ দিয়ে আমাকে চাকরি ধরিয়ে দেওয়ার। এ কারণেই বোধহয় চাকরির পিছনে ঘুরে ঘুরে চাকরি কিছুতেই মিলছে না। মাঝে মাঝে নিজের পরিবারকে অনেক দোষারোপ করি, নিজের ভাগ্যকেও। কোন কপাল নিয়ে এসেছি পৃথিবীতে? ভাগ্যের কি নির্মম পরিস্থিতি আজ আমার সামনে। এই মুহূর্তে পরিস্থিতি সামলানো আমার জন্য খুবই কঠিন। ওদিকে মেঘের বিয়ে, পরিবারের অবস্থা খুব একটা ভালো নেই। হঠাৎ বন্ধু রাশেদের ফোন এলো। কি রে আকাশ, অনেকদিন কথা হয় না, কেমন আছিস তুই? আর আমার ভালো থাকা, তুই তো সবই জানিস। কি আর করবি, পরিস্থিতির শিকার। আজ পরিস্থিতি খুব খারাপ। মেঘের বিয়ে ফাইনাল, আর 2 সপ্তাহ পরেই মেঘের বিয়ে। তাহলে কি করবি এখন? কি করব কিছুই বুঝতে পারছি না। জানি না কি হবে রে বন্ধু। এত কিছুর বিনিময়ে মেঘকে কি আজ হারিয়ে ফেলবো? কোনো কিছু বুঝতে পারছি না, আর ভাবতেও পারছি না, আর ভাবতেও চাইও না। বেকার জীবন, অভিশপ্ত জীবন। মেঘ হয়তো আমার কপালে নেই। তো চাকরির খবর কি? চাকরি চাকরির কথা আর বলবি না। চাকরি আমার কপালে নেই। অনেক চেষ্টা করেছি, অনেক, কোনো কিছুতেই কোনোভাবে চাকরির সন্ধান মেলাতে পারছি না। অনেক ইন্টারভিউ দিয়েও কোনো লাভ হয়নি রে। কারণ চাকরির জন্য যে অর্থের প্রয়োজন, সে অর্থ আমার পরিবার কখনো দিতে পারবে না। এজন্য হয়তো চাকরি আমার আর হবে না রে, আর মেঘও আমার হবে না। চিন্তা করিস না, দেখ কি হয়। না, কোনো চিন্তাই করছি না আমি। চিন্তা করে কি হবে? ভাগ্যে যা লেখা আছে সেটা তো আর পরিবর্তন হবে না।
ভাগ্যটা অনেক খারাপ, সেটা আমি বুঝতে পারছি। বন্ধু, তুই মেঘকে নিয়ে পালিয়ে যা। না, পালিয়ে যেতে আমি পারবো না বন্ধু। পালিয়ে গিয়ে কোনো লাভ হবে বল? কি করবি তাহলে? সেটাই ভাবছি কি করা যায়। ঠিক আছে, রাখছি, পরে কথা হবে। ওকে। 2 সপ্তাহ পরেই মেঘের বিয়ে। ভাবছি বাড়িতে যেয়ে মাকে কথাগুলো বলবো। মা একমাত্র আমার ব্যাপারটা বোঝে, আর বাবা কেমন সেটা তো আপনারা ভালো করেই জানেন। তারপর বাড়িতে ফিরেই মাকে ঘটনাগুলো খুলে বললাম। মা, মা, মেঘের বিয়ে ঠিক হয়ে গেছে। আর 2 সপ্তাহ পরে মেঘের বিয়ে। মা আমার মুখটার দিকে অবাক হয়ে তাকালো। মা কিছু বলছে না। মা কিছু না বলেই চুপচাপ হয়ে আছে। মা কি বলবে? মারও তো বলার কিছু নেই। মায়ের সাথে কথা বলে একটু হালকা হতে মাকে কথাগুলো আমার বলা। কিছুক্ষণ পর মা বলল, দেখ বাবা, জীবনে সবার আশা পূর্ণ হয় না, তুই ওকে ভুলে যা। মা আমি জানি আমার আশাটাও হয়তো পূর্ণ হবে না। আমার খুব খারাপ লাগছে। মন খারাপ করিস না বাবা। হ্যাঁ মা, আমি আর মন খারাপ করব না। আমি ভাবছি মেঘ আমায় তো বললো মা কিছু একটা করতে এই 2 সপ্তাহের ভিতরেই। আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আমাকে হয়তো কিছু একটা করতে হবে মা। না, তোর কিচ্ছু করার দরকার নেই, ওর বিয়ে হয়ে যাক। হ্যাঁ মা, ওর বিয়ে হয়ে যাক, কিন্তু ওর বিয়ে হয়ে গেলে মা আমি মানতে পারবো না। আমি খুব কষ্ট হবে মা। আমি কিভাবে থাকবো ওকে ছাড়া বলো? আমাদের কিছু করার নেই, তুই ভুলে যা ওকে। ঠিক আছে মা, আমি চেষ্টা করব বলতে, কিন্তু পারবো কিনা জানি না। আর পারলেও হয়তো মন থেকে পারবো না। ভুলে যাব ওকে মা, ওকে এবার সত্যিই ভুলে যাব। জানি হয়তো ভুলতে পারবো না। মায়ের সাথে ভাবে কথা শেষ করলাম। খুব গভীর টেনশনে পড়ে গেছি। কি হবে, কি করব, কিছুই বুঝতে পারছি না। হাতে সময়ও অনেক কম। ভাবতে ভাবতে দিনটাই পার হয়ে যাচ্ছে, কোনো সমাধান মিলছে না। হাতে তো সময় অনেক কম, মাত্র 2টা সপ্তাহ। তারপর মেঘ অন্যের হয়ে যাবে। আর কোনোদিন মেঘের সাথে কথা বলতে পারবো না, কোনোদিন মেঘকে দেখতে পাবো না। মেঘকে দেখলেও মন খুলে হাসতে পারবো না। আর কি এটাও বলতেও পারবো না আমি তোমায় অনেক ভালোবাসি। প্লিজ আমায় ছেড়ে কখনো দূরে যাবে না, আমার হয়ে থাকবে। এভাবে আমায় ছেড়ে মেঘ সত্যি চলে যাবে অনেক দূরে, এটা আমি ভাবতেই পারছি না। মেঘের সাথে যদি আমার নাই হওয়ার, তাহলে ভালোবাসা কেন অর্থবিত্ত দেখে আসে না? কারণে অকারণে এই অর্থবিত্ত না দেখেই কেন মেঘের প্রেমে পড়লাম? কেনই বা ওকে ভালোবাসতে গিয়ে এত দুঃখ, এত কষ্ট আমার সহ্য করতে হলো? আর শেষ পরিণতিটাই কি? ওকে হারিয়ে ফেলা, আর ওকে না পাওয়ার কষ্টে কাটানো সারা জীবন। উপস, আমি এত কিছু ভাবতেই পারছি না। ওকে ছাড়া আমি থাকবো কি করে, বাঁচবো কি নিয়ে, কিছুই বুঝতে পারছি না। প্রচন্ড রকম ভালোবাসি ওকে, ঠিক সেদিন থেকেই, যেদিন থেকে ওকে দেখতাম ওর পিছু পিছু যেতাম। ওর সাথে কথা বলতে যে অপমান হয়েছি, ওর বান্ধবীদের অপমান, কলেজে প্রিন্সিপালের অপমান, ওর বাবার থ্রেট, এমনকি আমার বাবার হাতে মারও খেয়েছি ওর জন্য। সেই ভালোবাসা এত সহজে মেনে নেব আমি? এত সহজে ওকে ভুলে যাব? না, কিছুতেই না, কিছুতেই মানতে পারবো না। ওকে ছাড়া ভাবতেই পারছি না কিছু। যে কোনো ভাবেই হোক আর যে কোনো মূল্যেই হোক মেঘের বিয়েটা আটকাতেই হবে, না হলে বিয়েটা মেঘের সাথে আমার হবে। ভাবছি, অনেক ভাবছি কি করা যায়। আর সারা রাত মনে হয় ঘুম হবে না আমার। ও চিন্তায় চিন্তায় কাটবে রাত। অনেক চিন্তা ভাবনাই করছি,
সকালের অপেক্ষায়। রাশেদের সাথে পরামর্শ করেই কিছু একটা করবো এবার। আমার সব থেকে কাছের বন্ধু বলতে রাশেদই। ওর সাথে পরামর্শ করেই দেখবো কি করা যায়। তবে কোনো না কোনো ভাবেই মেঘকে আমার চাই, মেঘকেই আমারই চাই। গভীর চিন্তায় রাতে ঘুমটা ভালো হলো না। ঘুমানোর চেষ্টা করছি অনেক, কিন্তু হয়নি। পরদিন সকালেই উঠেই রাশেদকে ফোন দিলাম। কি রে, কি খবর বল? রাশেদ, কোথায় তুই? আমি বাড়িতে। আচ্ছা, এক কাজ কর, তুই একটু আসতে পারবি? কোথায়? আর লেখে আয়। না মানে, আমার সাথে একটু দেখা করতে হবে তোর। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আচ্ছা আয়, তোর সাথে কিছু কথা আছে, জরুরি কথা। তুই আয়। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। রাশিদকে বলে দিলাম আসার জন্য। রাশিদ হয়তো আসছে। আমিও বাসা থেকে বের হয়ে গেলাম রাশিদের সাথে দেখা করার উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে না পৌঁছাতে রাশিদও চলে এসেছে। রাশিদ এসে বলল, কি রে, কি খবর বল? খবর আসলে বলার মতো কিছুই নেই। তুই তো সবই জানিস, খবর খুব একটা ভালো যাচ্ছে না আমার। হ্যাঁ, সে তো জানি। এখন শোন, মেঘের বিয়ে খুব তাড়াতাড়ি। কি করব, একটা কিছু পরামর্শ দে তুই। কি করবি তুই? সেটাই তো আমি তোর থেকে জানতে চাচ্ছি। আমি কি করব এখন? মেঘকে ছাড়া আমি থাকতে পারবো না বন্ধু। মেঘের জন্য এত কিছু করলাম, এত কিছু করলাম, আর শেষে ওকে হারাবো। তুই এক কাজ কর, মেয়েকে নিয়ে কোথাও ভাগ। আরে না, কি বলিস তুই? আমি যদি মেঘকে নিয়ে ভাগি, 2 দিন পরে তো সেই আবার বাড়িতে আসতে হবে। তখন তো ঝামেলা আরো বেশি বাঁধবে। এমন কিছু করতে হবে যাতে কোনো ঝামেলা না হয়, আবার মেঘকেও আমি পাই। এরকম কোনো বুদ্ধি দে তো। বন্ধু, সহজে তুই ওকে পাবি না। আর যদি একটা চাকরি করতে পারতিস তাহলে হয়তো ওকে পেতিস। চাকরি হয়তো আজ পাচ্ছি না, কাল তো পাবো। সরকারি না হোক, প্রাইভেট কোম্পানির চাকরি তো করতে পারবো। সে আমি চালিয়ে নেব মেঘকে। এখন তুই বল, কি করতে হবে আমার? আমাকে তো খুব ভাবনায় ফেললি বন্ধু। আচ্ছা, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, তুই ভাব, কিন্তু খুব তাড়াতাড়ি। সময় কিন্তু হাতে একদম কম। যা ভাববি খুব তাড়াতাড়ি। ঠিক আছে। বন্ধু ভাবতে শুরু করেছে, কি করব আমরা, কিভাবে মেঘকে আমি আপন করে পাবো। বন্ধু সেটা চিন্তা করছি, কিন্তু আমিও ভাবছি এখন এর সমাধান কি হবে, এর শেষ পরিণতি সেটাই বুঝতে পারছি না। কোনো না কোনো সিস্টেম বের করতেই হবে, যার মাধ্যমে হলেও মেঘকে আমি পাবো। কিন্তু আমার মনে কোনো অসৎ ইচ্ছা বা চিন্তা নেই। সৎভাবেই আমি মেঘকে পেতে চাই। তার জন্য আমি সব করতে পারি। তার আগেও মেঘের বিয়েটাও আটকানোটা জরুরি এই মুহূর্তে। বন্ধুর সাথে এভাবে অনেকটা সময় ধরে কথা বলে বাসায় ফিরলাম। প্রায় দুপুর গড়িয়ে গেছে। বাসায় ফিরতেই দেখি মায়ের কপালে আঘাতের চিহ্ন। মাকে বললাম, মা, তোমার কপালে এমন আঘাতের দাগ কিসের? মা কিছু বলছে না। আবার বললাম, মা, তোমার কপালে দাগ কেন? মা আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না মায়ের কি হলো। মা আমাকে কিছু বলছে না কেন? মা, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হলো হঠাৎ করে তোমার কপালে এভাবে আঘাতের দাগ? মা বলো। তারপরে মা যেটা বললো সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবতেই পারিনি যে আমার মায়ের সাথে
এত কিছু হয়েছে আজ। মা গিয়েছিল মেঘের বাবার কাছে, যা না তাই বলে অপমান করেছে মাকে। মেঘের বাবা বলেছে, তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে এসে প্রস্তাব দেওয়ার? তোমার ছেলের হাতে আমার মেয়েকে কখনো দেব না। কি যোগ্যতা আছে ওর? বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই কথা বলতেই মেঘের বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই মায়ের কপালে এই আঘাতের চিহ্ন। আমি বুঝতে পেরেছি মা আমার খুশির জন্য মেঘের বাবার কাছে যে আজ আমার অপমান হয়ে আসলো। আমি আর সহ্য করতে পারছি না এ দুঃখ। কিভাবে সহ্য করব? আমার মাকে এভাবে অপমান করলো। মায়ের কপালে আঘাতের চিহ্ন দেখে নিজেকে আটকে রাখতে পারছি না। মনে হচ্ছে এখনই যাই মেঘের বাবার কাছে, এর একটা ব্যবস্থা করেই আসি। কিন্তু মা হাতটা ধরে রাখে, যেতে দেয়নি। মাকে বললাম, মা তুমি কেন গিয়েছিলে? আমি তো তোমায় যেতে বলিনি মা। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি আমার। তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না মা। এর একটা শোধ আমি নেবই মা। বাবা, তোরা কিছু করতে হবে না, যা হওয়ার হয়ে গেছে। না মা, তুমি বললে আমি শুনবো না। আমি একটা কিছু করেই ছাড়বো। ওর বাবা কি পেয়েছে? অর্থবিত্ত আছে বলেই যা খুশি তাই করবে। আজ তোমাকে অপমান করলো, তোমার গায়ে হাত দিয়েছে মা। আমি এটা কিছুতে মেনে নেব না। মায়ের সাথে কথা বলে বাসা থেকে বাইরে চলে আসলাম। এসে মেঘকে ফোন দিলাম। মেঘ, আমার চিন্তা ভাবনা শেষ। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি কি করব। এখন যদি তুমি রাজি থাকো তাহলে আমরা কাজটা করতে পারি। তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। তাহলে শোনো, তোমাকে নিয়ে আমি পালাবো না। হয়তো পালালে একদিন আবার বাসায় ফিরে আসতে হবে, কিন্তু সেটা কোনো সমাধান হবে না, আর উল্টো ঝামেলা লেগেই থাকবে। এমন কিছু করতে চাই মেঘ, যাতে তোমার বাবা বাধ্য হয় মেনে নিতে। তাহলে কি করবে তুমি? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মেঘ, যে তোমার বাসা থেকে তোমাকে যে বিয়েটা ঠিক করেছে, সেই বিয়ের আগেই আমি আর তুমি বিয়েটা করে ফেলবো। সেটা কেউ জানতে পারবে না, আমার বন্ধুরাই সাক্ষী থাকবে। আমাদের বিয়ের বয়স হয়েছে, আমরা স্বইচ্ছাই বৈধভাবেই বিয়ে করব। আসলে আমাদের কোথাও কোনো প্রবলেম হবে বলে আমি মনে করছি না, যদি তুমি রাজি থাকো। আমি রাজি। ঠিক আছে, আমি তাহলে এদিকে ব্যবস্থা করছি কিভাবে আমাদের বিয়ের কাজটা সম্পন্ন করা যায়। বিয়েটা করে নেই, এখন কাউকে কিছু বলা যাবে না। আমার বন্ধু রাশেদকেই বলবো, তারপরে কি হবে সেটা পরের ব্যাপার। তোমার উপর দিয়ে হয়তো অনেক ঝড় যেতে পারে। তুমি কি সহ্য করতে পারবে মেঘ? আমি তোমার জন্য সবকিছু সহ্য করতে পারবো। ঠিক আছে মেঘ, তাহলে আর কোনো চিন্তাই নেই। আমি এদিকে ব্যবস্থা করছি, আর তুমিও প্রস্তুতি নিয়ে রাখো আমার বউ হওয়ার। ঠিক আছে, তুমিও বড় হওয়ার প্রস্তুতি নাও। হ্যাঁ, নিচ্ছি। মেঘের সাথে ভেবে কথা শেষ করলাম। হঠাৎ করে কিভাবে যে মাথার ভিতরে বুদ্ধিটা আসলো বুঝতেই পারিনি। এখন চিন্তা করছি কিভাবে কি করা যায়। আগাম সব পরিস্থিতি নিয়ে রাখতে হবে। বিয়েটা অল্প সময়ে আমাদের সেরে ফেলতে হবে। কাজী অফিস, কাগজপাতি সবকিছু ঠিক রাখতে হবে। সাক্ষীও ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে। সাক্ষী নিয়ে ভাবছি না, বন্ধু তো আছেই। রাশেদ থাকতে আমার আর চিন্তা নেই। এখন রাশেদকেই বিষয়টা শেয়ার করব, দেখি ও কি বলে। তারপরে রাশেদকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, রাশেদ তুই আমার সাথে দেখা কর।
দেখা করে আমার সাথে সরাসরি কথা বল, বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বল? ফোনে সব কথা বলা যায় না, তুই আয়। ঠিক আছে। তারপর আমি গেলাম বন্ধু রাশেদদের সাথে দেখা করতে। তারপর রাশেদও এলো সেখানে, আর রাশেদকে বললাম, রাশেদ, চিন্তা করেছি মেঘের বিয়ের আগেই আমি মেঘকে বিয়ে করে ফেলবো। বিয়েটা করে ফেলি আমরা, তারপরে কি হয় সেটা পরে দেখা যাবে। তুই কি বলিস? হ্যাঁ, যেটা বলছিস ঠিকই বলেছিস, আগে বিয়েটা করে ফেল তাহলে। আরো একটা সমস্যা ঘটে গেছে জানিস? কি সমস্যা? আসলে আমার মা তো আমার খুব কাছের, তুই তো জানিস, মাকে সব কিছুই বলি। মা আমার এই দুঃখ দেখে আর সহ্য করতে পারেনি, আর মা তো জানে আমি মেঘকে খুব ভালোবাসি। তাই মা গিয়েছিল মেঘের বাবার কাছে, কিন্তু মেঘের বাবা মাকে অনেক অপমান করেছে, এমনকি অপমান করে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে। মায়ের কপালে আঘাতের চিহ্ন, এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে বন্ধু। মনে হচ্ছিল মেঘের বাবাকে যে মায়ের করা এমন অপমানের বদলা এখনই যে নিয়ে আসি, কিন্তু আমি এই অপমানের বদলা নিবই। ওর মেয়েকে আমি বিয়ে করব, দেখিয়ে দেব ওকে। সবই তোর কপালটে, তুই যেটা ভাবছিস এটাই কর। হ্যাঁ, সেটাই করব। তুই এভাবে আমার পাশে থাকিস বন্ধু। সময়টা আমার খুব খারাপ যাবে সামনে, হয়তো অনেক দুঃখ কষ্ট আসবে। এভাবে একটু সাপোর্ট দিস, এভাবে একটু পাশে থেকে বন্ধুকে হেল্প করে যাস। এই কথা আর বলতে হয়? তোর জন্য আমি সব কিছু করতে পারি, সব। তাহলে বল এখন কি করা যায়? মেঘকে নিয়ে কোনো একটা কাজে অফিসে যেয়ে আমরা বিয়েটা করে ফেলবো। সাক্ষীর দরকার, কোন কাজে অফিসে যাব, কোথায় সেভ হবে, সব কিছু দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। কাজ অফিসের খোঁজ খবর আমি আজকেই নিচ্ছি। হ্যাঁ, আর বিয়ের সাক্ষী? তোর বিয়েতে আমি সাক্ষী থাকবো, চিন্তা করিস না। সাথে আরো একজন তো লাগবে। আমি একটা ব্যবস্থা করে দেব। ঠিক আছে, তাহলে তুই কাজী অফিস এবং সাক্ষী দুইটা ব্যবস্থা কর। কোথায় গেলে ভালো হয়, কোন কাজী অফিসে যেয়ে বিয়ে করলে সেপে বিয়ে করা যায়, সব কিছু খোঁজ খবর নিয়ে আমাকে খুব তাড়াতাড়ি জানা, সময় কিন্তু একদম নেই। হ্যাঁ দেখছি, তবে একটু দূরে গিয়ে বিয়েটা করলে ভালো হয়, আমাদের পাশের জেলাতে। হ্যাঁ, পাশের জেলাতেই দূরে যেয়ে করলে ভালো হয়, কিন্তু সেটা তো অনেক দূর। একদিন সময়টা মেঘের পক্ষে দেওয়া সম্ভব হবে না, মেঘের বাবা বুঝে ফেলতে পারে। সময়টা হতে পারে কয়েক ঘন্টার, তুই সেইভাবে একটা ব্যবস্থা কর। আমাদের বাজারে কাজ অফিস আছে, কিন্তু সেখানে যাওয়াটা ঠিক হবে না। আমি একটু অন্যভাবে খোঁজ নিয়ে দেখি। যেটা করলে ভালো মনে হয় তুই সেটাই কর, কিন্তু বিয়ের আগে কোনোভাবেই কোনো ঝামেলা যেন না হয়, বিয়েটা যেন সঠিকভাবে আমরা করে আসতে পারি। এখন সেইভাবে তুই দেখ। ঠিক আছে, আমাকে একটু সময় দে, আমি দেখছি। হ্যাঁ, তুই কালকেই খোঁজ খবর নে, খোঁজ খবর নিয়ে কালকে আমাকে জানা কোথায় ভালো হয়, কিভাবে করা যায়, সব কিছু আমাকে জানাবি বন্ধু। ঠিক আছে। এভাবে বন্ধুর সাথে কথা শেষ করে ওকে বিদায় দিলাম। এখন ভাবছি সবকিছু ঠিকঠাক ভাবে হলেই হয়। ও কি পারবে আমার জন্য এত বড় একটা কাজ করতে? জানি না, কিন্তু আমার মন বলছে ও ঠিকই পারবে। আমি নিজেও ভাবছি আমি এত বড় সাহস কোথা থেকে পেলাম। আমার ভালোবাসাই আমাকে এই সাহস জুগিয়েছে। মেঘকে আমার যে কোনো কিছুর মূল্যে হোক চাই। মেঘ যেমন আকাশকে কালো মেঘে ঢেকে দেয়, তেমনি মেঘও আমার জীবনে কালো মেঘ হয়ে এসেছে। আবার আকাশে সাদা মেঘ আকাশের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে তোলে। এই জন্য মেঘের প্রতি আকাশের পরম একটা ভালোবাসা। ঠিক তেমনি মেঘের সাথে আমার একটি পরম ভালোবাসা।
কখনো কালো মেঘেই ঢাকা, কখনো আবার সাদা মেঘেই মুখরিত। পরস্পর অটুট বন্ধন, একে অপরকে ছাড়া ভাবাই যায় না। আমিও ভাবতেই পারি না মেঘকে ছাড়া কিছুই। যতই কিছুই হোক, মেঘকে আমার পেতেই হবে। সকল বাধা পেরিয়েই এগিয়ে যাব সামনে, এতদিন যেভাবে এগিয়ে এসেছি। মেঘের বাবার এমন অহংকারের জবাব আমি দিয়ে দেব, বুঝিয়ে দেব ভালোবাসার কাছে সবকিছু হেরে যায় অর্থবিত্ত। বন্ধুর সাথে কথা হয়ে গেছে, বন্ধু অনেক আগেই চলে গেছে। আমি এখানে বসেই এগুলো ভাবতে থাকলাম। ঘড়িতে খেয়াল করে দেখলাম বেলা অনেক গড়িয়েছে। বাসায় ফেরার উদ্দেশ্যে হাঁটছি। হাঁটতে হাঁটতে নজর গেল সেই কাজী অফিসটার দিকে। কিন্তু এখানে আমাদের বিয়ে করাটা সম্ভব নয়। কোনোভাবেই জানাজানি হয়ে যাবেই। যা করতে হবে অনেক প্ল্যান করে। এরপর বাড়িতে ফিরলাম। বাসায় ফিরে দেখি মায়ের মনটা খারাপ। যা হোক, মা অনেক কষ্ট পেয়েছে, সেটা তো আমি বুঝতে পারি। মাকে আর কোনোভাবে আমি কষ্ট দিতে চাই না, বললাম না কিছুই। খুব টেনশনে আছি আর ভাবছি কি করা যায়। রাশেদের ভরসায় আছি, রাশেদ কোনো না কোনো একটা উপায় বের করবেই মেঘের আর আমার বিয়ের ব্যাপারে। এখন শুধুই অপেক্ষায় রাশেদের থেকে কখন একটা সংবাদ পাবো, সেই মোতাবেকই সামনে আগাবো আমরা। বাসায় আছি, মুড অফ। নিজেকে হাসি খুশি রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। যত সময় না এই টেনশন থেকে মুক্তি না পাবো, কোনোভাবেই আর হাসতে পারবো না আমি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা সময় যাচ্ছে আর মনে হচ্ছে মেঘ অনেক দূরে চলে যাচ্ছে, আমার থেকে হারিয়ে যাচ্ছে ও। ভাবতে ভাবতেই কেটে গেল দিনটা। পরের দিন রাশেদের ফোন এলো। মনে হয় এবার খুশির সংবাদই মিলবে। এখন দেখা যাক রাশেদ কি বলে। আমি ফোনটা ধরলাম। হ্যালো রাশেদ, কোনো সংবাদ কি পেয়েছিস? হ্যাঁ, একটা সংবাদ আছে। কি সংবাদ বল তাড়াতাড়ি। বিয়ে পড়ানোর জন্য একটা কাজই আছে। তাই বলিস? কোথায়? এটা নীলক্ষেতের পাশে, আমাদের এখান থেকে একটু দূর। তুই হয়তো চিনিস। হ্যাঁ, আমি তো এটা চিনি, ওখানে যাওয়া যেতে পারে। কিন্তু কোনো সমস্যা নেই তো? আমি যতটা জেনেছি তেমন কোনো সমস্যা নেই। সমস্যা না হলেই ভালো। তাহলে আমাকে মেয়েকে জানাতে হবে। হ্যাঁ, জানা তাহলে। বন্ধুর ফোনটা কেটে দিয়ে মেঘকে ফোন দিলাম। ফোন ধরতে মেঘকে বললাম, মেঘ কেমন আছো? ভালো, তুমি? হ্যাঁ, ভালো আছি। শোনো না, আমি কাজী অফিসের সন্ধান নিয়েছি। আমাদের বাজার থেকে একটু দূর, নীলক্ষেত। এখন বলো, তুমি কি করবে? তুমি যেটা চাও সেটাই হবে। দেখো মেঘ, আমি তোমাকে সত্যি চাই। তোমাকে ভালোবেসে এসেছি তোমাকে পাওয়ার জন্য, হারানোর জন্য না। তারপরেও মেঘ, তোমার যদি অমত থাকে আমাদের বিয়েতে, তাহলে আমি জোর করব না। না, আমার কোনো অমত নেই। আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি। তাহলে এখন তুমি কি করবে বলো? বিয়ে করবে আমায়? বুড়ো হবে আমার সাথে? হ্যাঁ, আমি তোমাকে চাই, তোমার সাথে বিয়ে করব। ঠিক আছে, তাহলে কবে আসবে বলো? আমি আগামী পরশু বিয়ে শপিং এর কথা বলেই বাইরে আসব। তখন তোমার আগে থেকে ফোন দিয়ে জানিয়ে দেব। তাই হবে মেঘ, তুমি আমায় জানিও সব। আমি এদিকে সবকিছু ব্যবস্থা করি। এভাবে মেঘের সাথে কথা শেষ করলাম। কথা শেষ করে আবারও বন্ধুকে ফোন দিলাম। বন্ধু,
তুই খোঁজ খবর নে ভালোভাবে, আরো শিওর হ। আর আমি শিওর আছি, কোনো সমস্যা নেই। মেঘের সাথে কথা হলেও হ্যাঁ, মেঘের সাথে কথা বলেছি। মেঘ রাজি, কোনো সমস্যা নেই। মেঘ পরশু দিন বাসা থেকে বের হবে কিছু শপিংয়ের জন্য। ওই দিনটাই আমাদের জন্য পারফেক্ট হবে। তুই একবার আজই যাবি অফিসটিতে, সেখানে যে বিয়ের জন্য কি কি লাগবে, কত খরচ হবে, এবং পরশু দিন আমরা যদি যাই সেখানে, সেদিন বিয়ে পড়াতে পারবে কিনা, সব কিছু আগে থেকে ঠিকঠাক করে আসবি। আর হ্যাঁ, এটাও বলে আসিস কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, তোর আর কোনো চিন্তা নেই। আর শোন, আরেকজন সাক্ষীর ব্যবস্থা করেছিস? ওটাও কিন্তু ঠিক রাখিস। আচ্ছা, ঠিক আছে। বন্ধুর সাথে কথা শেষ করলাম। যাই হোক, কিছুটা হলে এখন চিন্তামুক্ত। ও একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। বাসায় কাউকে জানালাম না, এমনকি মাকেও কিছু বললাম না। কাজটা করে নিই আমরা, তারপর সবাই এমনিতেই জানতে পারবে। জানি না সামনে কি হবে, কোন পরিস্থিতি সামলাতে হবে। যত যাই হোক না কেন, আমাকে শক্ত থাকতে হবে এই মুহূর্তে। যত ঝড়ই আসুক সহ্য করতে হবে মাথা ঠান্ডা রেখেই। আমাদের সম্পর্কটা এত দিনের, এত ভালোবাসা দুজনের ভিতরে 7 বছর চলছে। 7 বছর প্রেমের পর আজকে মেঘ যদি অন্যের হয়ে যায়, তাহলে 7 বছর এই ভালোবাসার আসল মূল্যটাই পাওয়া যাবে না। আর ওকে এতদিন ভালোবেসেছি ওকে পাওয়ার জন্য, হারানোর জন্য না। কিছুতেই আমার ভালোবাসা হারাতে চায় না। মেঘের বাবা যত চেষ্টাই করুক না কেন, মেঘের থেকে আমাকে আলাদা করতে পারবে না, কখনোই না। এখন শুধু এটাই ভাবছি, ভালোভাবে মেঘের সাথে আমার বিয়েটা হয়ে যাক। পরে কি হবে সেটা নিয়ে ভাবছি না। মনকে শান্ত করতে পারছি না কিছুতেই, ভেবেই কাটছে দিন। তখন বাসায় বসে আছি একা নীরবে। হঠাৎ দেখলাম মা এলো। মা এসে অনেক কিছু বলতে থাকে আমায়, বোঝাতে থাকে মেঘের ব্যাপারে। ভুলে যেতেই বলে মা। মা বলল তখন মেঘের থেকেও নাকি ভালো মেয়ে এনে দেবে আমার, সে আমার বউ হবে। আমাকে মেঘকে ভুলে যেতে হবে। মাকে বলেছিলাম, মা, মেঘের প্রতি যে আমার এতদিন ভালোবাসা জন্মেছে, ধীরে ধীরে গড়া ভালোবাসা, সেটা কি তুমি এনে দিতে পারবে বলো? জানি পারবে না। তাহলে কেন এই কথা বলছো মা? আমি ওকে ভুলতে পারবো না। মা তখন আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ওর তো আজ বাদে কাল বিয়ে হয়ে যাচ্ছে, এখন ওর কথা না ভাবাই ভালো। আমি মাকে কিছু জানাইনি এখনো যে কাল বাদে পরশু আমি মেঘকে লুকিয়ে বিয়ে করতে যাচ্ছি মেঘের সাথে। মা বিষয়টা জানে না, ভাবছি মাকে জানাবো কিনা। তারপরেও মাকে কিছু বললাম না, কারণ হয়তো মা জানলে মায়ের চিন্তা অনেক বেড়ে যেতে পারে। মায়ের অনেক পরিস্থিতি সামলাতে হতে পারে, ঝড় যেতে পারে। সমস্যা মায়ের ভিতরে দেখতে চায় না। যা প্রবলেম হয় আমার ভিতরেই হোক, এটাই আমি চাই। মা তৎক্ষণিক আরো বলছে, বাপ, তুই ওকে ভুলতে পারবি না, তুই ভুলে থাক, এতে তোর জন্যই ভালো। মাকে বলেছিলাম ওকে ভুলতে পারার ক্ষমতা আমার নেই। যদি ওকে ভুলতে পারার ক্ষমতা আমার থাকতো, তাহলে সত্যি মা আমি ওকে ভুলে যেতাম, আর কখনোই ওর কথা তোমাদের সামনে উচ্চারণই করতাম না। ওকে আমি প্রচন্ড রকম ভালোবাসি মা। হয়তো এই ভালোবাসায় ওকে একদিন আমাকে আপন করে দেবেই, ওকেই আমি পাবো মা, দেখো তুমি। মা আমার কথা শুনে বলল, তুই পাগল হয়ে গেছিস, ওর কথা আর ভাবিস না তো, তুই ভুলেই যা ওকে। মাকে বললাম, মা, যদি ভুলতে পারতাম তাহলে অনেক আগেই ভুলে যেতাম। যখন ওর বাবা আমাকে কলেজে অপমান করেছিল, প্রথম
ওর বাবার কারণে যখন আমার বাবার হাতে আমাকে মার খেতে হয়েছে, ওর ভালোবাসার জন্য মা তোমাকে বা বাবাকে অপমানিত হতে হয়েছে, আমি তখনই ভুলে যেতাম। আর এখন এখন কিভাবে বলছো তুমি আমি ওকে ভুলে যাব? না, ওকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এত অপমান হয়েছি, তোমরাও এত অপমান হয়েছ, এমনকি মার পর্যন্ত খেয়েছি আমি। এই তো পরশুদিন ওর বাবা তো এমনভাবে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তোমার কপালে এখনো তো দাগের চিহ্নটা আছে, আর তুমি বলছো আমি ভুলে যাব? একটু গরিব হয়ে জন্মেছি বলে যা খুশি তাই করবে ওরা? এত দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমাদের? মেঘের বাবাকেও একটু বোঝাবো যে আমরাও পারি। আর কিছু না হোক, ভালোবাসার জোরে মেঘ আমার হবে মা। মা একটু অবাকই হয়ে গেল, অবাক হয়ে আমার কথা শুনছে, আর মায়ের চোখে জলে ভরে গেছে। মাকে জড়িয়ে ধরে বললাম, মা তুমি যেন একটু কষ্ট পাবে না। আমার জন্য অনেক কষ্ট পেয়েছো আগেও তুমি, এখন আর তোমার কোনো কষ্ট আমি দেখতে চাই না। তুমি এসব নিয়ে একদম ভেবো না তো, তুমি যাও। ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। মাকে বললাম, তুমি যাও, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। মা তখন আর কিছুই না বলে আমার জন্য খাবার দিতে গেল। মায়ের চোখে মুখে চিন্তার ছাপ থেকে স্পষ্ট বুঝতে পারছি মাও অনেক ভাবছে, কিন্তু মাকে কিছু জানায়নি আমাদের প্ল্যানটার ব্যাপারে। কাজটা হয়ে গেলেই সবাই তখন জানতে পারবে। আজ বা কালকের ভিতরে মেঘের আর আমার বিয়ের ব্যাপারটাই ফাইনাল করতে হবে। মেঘ পরশুদিন বাসা থেকে বের হবে বিয়ের শপিং করার কথা বলে। ওই দিনেই মেঘের সাথে আমার বিয়েটা করেই নেব আমরা। যা করার এই দুদিনের ভিতরেই সবকিছু ফাইনাল করে রাখতে হবে। সবকিছু চিন্তা ভাবনা করেই প্ল্যান মোতাবেক আগাচ্ছে। রাশেদ ওদিকটা দেখছে। আমি কালকেই রাশেদের সাথে দেখা করে ফাইনাল ডিসিশনটাই দেব। আমাদের বিয়েটা যেন ঠিকভাবেই সম্পন্ন করতে পারি, কোনো বাধা বিঘ্ন বা কোনো সমস্যার সৃষ্টি যেন না হয় বিয়ের আগে। খুব গোপনীয়ভাবেই আমাদের কাজগুলো চালাতে হবে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। আজকে দিনটা পার হলেই হয়। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত মেঘ আমার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ আবার কাছের হয়েও যাচ্ছে। যদিও মেঘকে আমি বিয়ে করতে চাই, তারপরেও ভয় তো থেকেই যায়। হাজার হলেও ভীতুগ্রস্ত মন, মেঘকে হারানোর ভয়। সময় সবকিছু বলে দিবে, আমার চেষ্টা আমাকেই করতে হবে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে। শুনেছি যাদের ভালোবাসা সত্যি হয় আল্লাহ নাকি তাদেরকে মিলিয়ে দেয়। আমিও তো মেঘকে সত্যি খুব ভালোবাসি, তাহলে আল্লাহ কি আমাকেও মেঘকে মিলাবে? সেই অপেক্ষাতেই আছি, মেলানোর সেই অপেক্ষাতে। আমার দিক দিয়ে আমি কোনো ত্রুটি রাখবো না, চেষ্টা করে যাব মেঘকে পাওয়ার। সন্ধ্যা থেকে কখন যে রাত গড়িয়েছে টেরই পাইনি। আসলে চিন্তার ভিতরে সময়টা পার করলে সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায়। মনে হচ্ছিল যদি সময়গুলো এখন ধরে রাখতে পারি তাহলে বোধহয় খুব ভালো হতো। মেঘের বিয়ের ডেটটা সামনে আসতো না, এভাবেই কাটতো আমাদের ভালোবাসা। কিন্তু না, সময় তো থেমে থাকে না, চলছে তার নিজ গতিতে। আর সেই সাথে হয়তো শত শত ভালোবাসা ধামাচাপা পড়ছে, লুকিয়ে কাঁদছে অনেকেই। হয়তো বোঝাতে পারিনি কতটা ভালোবাসি। আমি আর পারছি না। মেঘের কথাই ভাবতে ভাবতে রাতটাও পার করে দিলাম।
নতুন দিন, নতুন সময় চলে এসেছে। যা করতে হবে আজকের ভিতরেই। কারণ মেঘ গতকালকে বলেছিল যে পরশু সে বিয়ের শপিংয়ের জন্য বের হবে, কিন্তু কিন্তু সেটা কাল, মানে আগামীকাল মেঘ আসছে। আর আগামীকালকেই মেঘের সাথে আমি বিয়েটা করে নেব, এটা কনফার্ম। তাই আজকেই সব ব্যবস্থা করে গুছিয়ে রাখতে হবে, যেন কোনো দিক দিয়ে কোনো কিছু ত্রুটি না থাকে। সকালে বাসা থেকে বেরিয়ে গেলাম নাস্তা শেষ করেই। বন্ধুকে ফোন দিলাম। বন্ধু, তুই কোথায়? আমি তো বাড়িতে। ওদিকের খবর কি? আজকে সব কিছু ফাইনাল করবো আমরা। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তুই একটু তাড়াতাড়ি আই। আচ্ছা ঠিক আছে, আসছি। কিছুক্ষণ পর রাশেদ এলো। রাশেদের সাথে দেখা করে বললাম, কেমন আছিস রে? ভালো আছি, কিন্তু ঝামেলাটা না যাওয়া পর্যন্ত আর ভালো থাকতে পারছি কই। হয়ে যাবে কালই তোদের বিয়েটা। হ্যাঁ, চুপ থাক, দেয়ালেরও কান আছে। এখন চল, সেই নীলখাতেই যাব, দেখে আসবো কোথায় কি করেছিস, আর কথাও বলে এসে ফাইনাল করে আসি। ভেবেছিলাম আমি যাব না, কিন্তু আমিও যাব। তোকে সাথে নিয়ে আজকে সবকিছু ফাইনাল করে আসবো। ঠিক আছে, তাহলে চল তুই আমার সাথে। হ্যাঁ চল, এখনই চল। তারপর আমি আর রাশেদ দুজন মিলে রওনা দিলাম সেই নীলখাতে। নীলখাত সেই কাজী অফিসের উদ্দেশ্যেই রওনা দিয়েছি দুজন। যেতে যেতে রাশেদকে অনেক কিছু বললাম, মেঘের ব্যাপারে অনেক কথাই বোঝালাম রাশেদকে। কি হবে আমাদের পরবর্তী সময়ে, কি ঝড় আসতে পারে, এগুলো কি সামলাতে পারবো। রাশেদ অনেক সাহসী, ও আমাকে প্রচুর সাহস যোগায়। ওর সাহস পেয়ে আমি আরো সাহস পাই। ও বলে, তোর ভালোবাসা এরকম হাজারো জন নিমেষে থামিয়ে দিতে পারে। তুই এগিয়ে যা বন্ধু, কালকে বিয়েটা করে ফেল, তারপর একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, কালকে বিয়েটা করেই ফেলতে হবে, যে কোনোভাবেই হোক। কাউকে কিছু জানালে চলবে না। তুই শুধু আমার সাথে থাক আর এভাবে সাপোর্ট করে যা, দেখ আমি কি করি। এই তো কাজের মতো কথা বলেছিস। কথা বলতে বলতে সেই নীলখাতেই পৌঁছে গেছি। কাজী অফিসের কাছেই চলে এসেছি। তারপর রাশিদকে বললাম, এটাই নাকি? হ্যাঁ এটাই। তাহলে চল ভিতরে যাওয়া যাক। চল। একটা সালাম দিয়েই ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই কাজী অফিসে বিয়ে পড়ানো কাজীর সাথে কথা হলো। আমি সব কিছু ওনাকে বুঝিয়ে বললাম। উনি বলল, দেখো, তোমাদের বয়স ঠিকই আছে, তোমরা নিজ ইচ্ছায় যদি বিয়ে করো তাহলে কোনো সমস্যা নেই, তবে বিয়ের সময় আমার এখানে যেন কোনো ঝামেলা না হয়। কি যে বলছেন, ঝামেলা কিসের? আমরা আসবো, বিয়ে করব, আপনার খরচ খরচা মিটিয়ে চলে যাব, কোনো ঝামেলা এখানে হবে না। তবে আমার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা যে কালকে বিয়ে করব এই ব্যাপারটা যেন কেউ না জানে। আপনার আশেপাশের লোক বা আপনি কাউকে কিছু জানাবেন না, এটাই আপনার কাছে অনুরোধ। বাবা এরকম বিয়ে প্রতিদিনে পড়াই, আর সেটা সবাই জানে আমি এখানে বিয়ে পড়াই, এটা গোপন করার কিছুই নেই। তোমরা এখানে আসবে, বৈধভাবেই এখানে বিয়ে করবে, বিয়ে করে চলে যাবে, সবাই জানবে, কিন্তু কোনো অসুবিধার কিছুই নেই। ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেটাই হবে। কাজের সাথে আমি আর বেশি গভীরে গেলাম না, বেশি কথা না বলাই ভালো। উনি যদি আবার অমত করে বসেন। সব কিছু ওনার থেকে শুনে বুঝে নিলাম।
কত খরচ, কি কি লাগবে, কয়জন সাক্ষী লাগবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু জেনে বুঝে কথা ফাইনাল করে আসলাম যে কালই আমরা আপনার এখানে আসবো বিয়ে করতে। বন্ধুকে নিয়ে ওখান থেকে ব্যাক করলাম। কালকে এসে আর বাকি কথা হবে বলেই চলে আসলাম ওখান থেকে। কাজী অফিস থেকে ফিরতে ফিরতে দায়িত্বগুলো বন্ধুকেই বুঝিয়ে দিলাম। আমাদের জন্ম নিবন্ধন বা সনদপত্রের কার্ডগুলো প্রয়োজন, কিছু টাকার প্রয়োজন, সাক্ষীর প্রয়োজন। সব কিছুই আমার একার পক্ষে সম্ভব না, তাই বন্ধুর উপর অনেকগুলো দায়িত্ব দিয়ে দিই আমি। ও ঠিকই সব কিছু ম্যানেজ করে নিবে, ওর উপর এই ভরসা আমার আছে। এর ভিতরে এই মেঘের সাথে কথা বলে আমার সব কিছু ফাইনাল করে নিতে হবে। ওর জন্মের নিবন্ধন এবং সনদের কাগজপাতিগুলো সাথে নিয়ে আসতে হবে ওকে। তারপর প্রায় আমাদের বাজারেই পৌঁছে গেছি। ভাবছি এবার মেঘকে ফোন দিয়ে কনফার্ম করে দিই। তারপরে মেঘকেই ফোন দিলাম। হ্যালো মেঘ, কেমন আছো? ভালো আছি, তুমি? হ্যাঁ গো, ভালো আছি। বলেছিলাম না তোমায় যে কালকে আমরা বিয়ে করব? কালকে যখন তুমি শপিং এর উদ্দেশ্যে আসবে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, জানাবো। আর শোনো, বিয়ের জন্য কিছু পেপারস দরকার। তোমার জন্ম সনদপত্র হলেই হবে। কালকে এটা সাথে নিবে অবশ্যই, কিন্তু সাবধানে, তোমার পাশা থেকে যেন কেউ বুঝতে না পারে। সাথে ব্যাগ থাকবে, আমি ব্যাগ করে নিয়ে আসবো, কেউ দেখতে পাবে না, কোনো সমস্যা নেই। মেঘ, তুমি বুঝতে পারছো কালকে এমন একটা দিন আসতে চলেছে যে দিনের পরের থেকে তুমি আর আমি এক হয়ে যাব। আর কোনো বাধাই আমাদের কখনো দূরে ঠেলে দিতে পারবে না মেঘ। আমাদের ভালোবাসাটা জয়ী হবেই, কোনো বাধাই আর আমাদেরকে দূরে ঠেলে রাখতে পারবে না মেঘ। হ্যাঁ, আমিও তো সেটাই চাই, তোমাকে ভালোবেসে সারা জীবন আমি তোমার পাশে থাকতে চাই। মেঘ, একটা কথা বলবো? বলো আকাশ। তোমার হাতে মেঘ এখনো সময় আছে, আর সারা রাত তুমি ভাবতে পারো, কারণ তুমি তো আমার অবস্থা সবই জানো। যদি কোনো কারণে মেঘ আমার এই অবস্থার তোমার যদি অপছন্দ হয়, তাহলে মেঘ দরকার নেই, আমি না হয় একটু কষ্টই পাবো, কিন্তু আমি তোমার সুখটাই চাই। তোমাকে আমি জোর করতে চাই না মেঘ। তোমার ভাবার সময় আছে এখনো। আর যদি তুমি মনে করো আমার এই সত্যি ভালোবাসাটা নিয়েই তুমি ভালো থাকবে, আমি হয়তো তোমায় অনেক দামি কিছু দিতে পারবো না, কিন্তু যেটা দিতে পারবো সেটা তুমি দামি জিনিসের ভিতরে কখনো খুঁজে পাবে না। সেটা হচ্ছে অমূল্য ভালোবাসা। তোমার প্রতি আমার যে ভালোবাসা আছে মেঘ। তোমার বলা শেষ? হ্যাঁ। আমি তোমার কাছে কিছুই চাইনি। কিছু চেয়েছি কখনো? আমি শুধু তোমার ভালোবাসা চেয়েছি, আর এরকম আজীবন আমাকে ভালোবেসে যেও, এতে আমি খুশি থাকবো, কখনো কিছু চাইবো না। মেঘ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাল কখন বের হচ্ছ, কখন আসবে, কোথায় দেখা করবে আমার সাথে, সব কিছু জানাবে আমাকে আগে থেকে। আমরা নীলক্ষেতে যেই বিয়েটা করে আসবো কিন্তু। ঠিক আছে, তুমি একদম ভেবো না, আমি আসবো, আগে থেকে সবকিছু জানিয়ে দেবো, কেমন? ওকে মেঘ, তাহলে কাল কথা হচ্ছে, রাখছি। মেঘের সাথে কথা শেষ করলাম। কালকে মেঘ আসবেই, কালকে মেঘের সাথে আমার বিয়েটাই হবে, এটা ফাইনাল। ভাবিনি আমাকে এভাবে লুকিয়ে বিয়ে করতে হবে। গরিব হতে পারি, কিন্তু বাবা মার একমাত্র সন্তান, তাদেরকে এভাবে কষ্ট দিয়ে তাদেরকে না জানিয়ে বিয়ে করাটা
সত্যি অনেক অপরাধের। আমি অনেক সরি আমার পরিবারের উপর, কারণ কাউকে কিছু বলতে পারছি না। সবাই জানতে পারবে হয়তো তখন, যখন আর কারোর কিছু করার থাকবে না, মেঘের সাথে আমার বিয়েটা হয়ে যাবে। তখন দেখি কে কিভাবে কি করে আমাদের। শুধু সেই অপেক্ষায় আছি, কালকে 3টার অপেক্ষায়, বিয়েটা হওয়ার অপেক্ষায়। অপেক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে। বন্ধুকে বিদায় দিলাম। কালকে খুব তাড়াতাড়ি ওকে আসতে বললাম, সব কিছু রেডি করেই ঠিকঠাক সময়ে ওকে আসতে বললাম। এদিকে মেঘের সাথেও কথা বলে ফাইনাল করে রেখেছি। এখন সব কিছু ঠিক থাকলেই হয়। আমিও চাই না কালকের দিনের আগে আর কোনো ঝামেলা আসুক। বিয়েটা হয়ে যাক কালকের পরে, তারপর যা হয় পরে দেখা যাবে। বেলা ততক্ষণে গড়িয়েছে, দুপুর পার হয়ে যেতে চলেছে। আমিও বাসায় ফেললাম। ঘড়িতে টাইমটা দেখলাম 2টা বেজে গেছে। বাসায় ফিরে বিয়ের জন্য পেপারসগুলো রেডি করে রাখবো ভাবছি। টিউশনি করানোর জমানো কিছু টাকাও আছে, এই দিয়েই বিয়ের কাজটা হয়ে যাবে আশা করছি। আর ভেবেও রেখেছি বিয়ের পরে অনেক খরচ আছে, যে কোনো একটা জবে আমাকে ঢুকতেই হবে। দুপুর গড়িয়ে বিকেল, দু চোখের পাতা এক হচ্ছে না, শুধু ভেবেই কাটছে দিন। নিজের ভিতরে কেমন একটা অস্থিরতা মনে হচ্ছে। যতবারই ভাবছি ভাববো না, ততবারই ভাবনাটা ঘুরে ফিরে কোথা থেকে যে নিজের ভিতরে চলে আসছে বুঝতেই পারছি না। বিকালটা বাড়িতেই কাটলো, সন্ধ্যা নেমে গেছে। চোখে মুখে চিন্তার ছাপ আমার মা দেখে সেটা বুঝতে পারছে। মা তো আমাকে বোঝাচ্ছেই মেঘের কথা আর না ভাবতে, ওকে চিন্তা নাই করতে, ওকে ভুলে যেতে। আমি আর মাকে কিছু বলিনি। এত বড় একটা কাজ করতে চলেছি, সেটা মা বাবাকে না জানিয়েই। আমি অনেক সরি। মায়ের কথায় শুধু সায় দিয়ে যাই, যা বলে তাই শুনি। মাকে বলবো, কালকেই বলবো, বিয়েটা হওয়ার পরে। সর্বপ্রথম খবরটা আমি মাকেই জানাবো। তারপর দিন শেষে কখন যে রাত গড়ালো, রাতের গভীরতাও অনেক চলে গেছে, কিন্তু দু চোখে ঘুম নেই। আজকে রাতে যেন আর ঘুম হবে না এটাই মনে হচ্ছে। আমি বুঝতেই পারছি না আমার ঘুম না হওয়ার কারণ কি। এটা কি কষ্টের ঘুম হারা নাকি সুখের, জানতে পারবো কালকেই। আর আশা করি সেটা সুখেরই হবে। এরকম ভাবতে ভাবতে বোধহয় ঘুম চলে এসেছিল। 2 ঘন্টার মতো ঘুম হয়েছিল রাতে, আবার খুব ভোরেই ঘুম ভেঙে যায়। ভোর থেকেই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। ভাবলাম বন্ধুকে ফোন দিই, কিন্তু টাইমটা দেখলাম সকাল 6টা বাজে। এখনো বেলায় উঠেনি, ও হয়তো ঘুমাচ্ছে। আর কিছুক্ষণ পরেই ওকে ফোন দিই। আমি সকল প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি নিতে নিতে ততক্ষণে প্রায় সকাল 8টা বাজতে চলেছে। বন্ধুরই ফোন আসলো আমার নাম্বারে। বাহ, এটা খুব ভালো। আমি যাকে ফোন দেব সে আমাকে ফোন দিয়েছে, তাহলে দিনটা বোধহয় আজকে আমার ভালোই যাবে। ফোনটা ধরলাম ওর। ও বলল, তুই কি রেডি হয়েছিস? হ্যাঁ, রেডি হয়েছি, প্রায় সব কিছু গুছিয়ে নিচ্ছি। তোকে ফোন দিতে যাচ্ছিলাম মাত্র। ভালোই হলো তুই ফোন দিয়েছিস। বল। ভাবলাম তুই উঠেছিস কিনা ঘুম থেকে, এজন্য একটু ফোন দিয়ে তাড়াতাড়ি টাকার জন্য আর কি। আরে, বন্ধুর বিয়ে আর আমি উঠবো না তাড়াতাড়ি? তা তো অবশ্য ঠিক। তো গুছিয়ে নে তাহলে, আমরা একটু পরেই কিন্তু বের হব। ঠিক আছে, তুই মেঘের সাথে কথা বলে দেখ ও কখন আসে। হ্যাঁ, সে তো অবশ্যই। আমি একটু পরেই ফোন দেবো ওকে। এখন তো মাত্র 8টা বাজে। আমি 9টার দিকে ওকে ফোন দিচ্ছি। ও তো আসবে শিওর। ঠিক আছে, তাহলে তুই গুছিয়ে নে, আমি এদিকে সব গুছিয়ে আমরা একটু আগে থেকেই রওনা দিই। ঠিক আছে। যাক, বন্ধুর সাথে কথা হয়ে গেল, একটু ফ্রি লাগছে। তারপর গোছাচ্ছি, এমন সময় মা লক্ষ্য করলো আমার ব্যাপারটা। সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও
মা তো, মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। মা জানতে চাইলো, এত সকালে গুছিয়ে কোথায় যাচ্ছিস বাবা? না না, এমনি মা, একটু রাশিদের কি দরকার আছে, এজন্য যাচ্ছি। মা বুঝতে পারিনি তো। যাই হোক, মা আর কিছু বললো না। টাইম যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে বুঝতে পারলাম না। টাইমটা দেখলাম 8টা থেকে 9টা বাজতে চলেছে। মানে কি, এখনই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ বিয়ের কাজ সম্পন্ন করে হয়তো দুপুরের আগেই মেয়েকে তার বাসায় পৌঁছাতে হবে। আর দেরি না করেই বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় আমার রুম থেকে দূর থেকে মাকে বললাম, মা আমি যাচ্ছি, দোয়া করো। মায়ের কাছাকাছি গেলাম না, কারণ মায়ের কাছাকাছি গেলেই মার হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর মায়ের প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারলে মার সন্দেহ বেড়ে যাবে। এজন্য এখন আর মাকে জানাবো না। বাসায় ফিরে সর্বপ্রথম খবরটা তো মাই পাবে। জানি না ভাগ্যে কি আছে, সুখ আছে নাকি দুঃখ আছে। দুঃখ পেতে পেতেই তো এই পর্যন্ত এসেছি। আরও না হয় দুঃখ পাবো, দেখবো এই দুঃখের শেষ কোথায়। এখন দুঃখ পেতে পেতে দুঃখ সহ্য হয়ে গেছে, দুঃখ পাওয়ার ভয় আর হয় না, তাই তো আর দুঃখের ভয় করছে না। এরপর রাশেদকে ফোন দিলাম। বাসা থেকে বের হয়ে বেরিয়ে পড়েছি, তুই জলদি আয়, আমাদের বাজারটায় আয়, ওখানে এসে আমার সাথে দেখা কর। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর সাথে ওদেরকে সাথে নিয়ে আসবো। কারা? তুই ভুলে গেলি বিয়ের সাক্ষী লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওদেরকে নিয়ে আসিস। ততক্ষণে 9টাই বেজে গেছে। আমি ভাবছি মেঘকে এবার ফোন দেব কিনা। ফোন না দিয়ে একটা SMS পাঠালাম। SMS-এ লিখলাম, মেঘ তুমি কোথায়? আমি আমাদের বাজারটিতে তোমার জন্য অপেক্ষা করছি। তারপরে 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, মেঘের কোনো রিপ্লাই পাচ্ছি না। তারপরে ভাবলাম সরাসরি ফোনই দিই। মেঘকে ফোন দিলাম, রিং হচ্ছে। হ্যালো আকাশ, আমার আজকে বিয়ে। কি বলছো? আজকে বিয়ে মানে? হ্যাঁ আকাশ, আমি জানতাম না আমার আজকের বিয়ে। আমি জানতাম আজ আমি বিয়ের শপিং করতে যাব। বাড়িতে বিয়ের আয়োজন চলছে, আমাকে বাসা থেকে কেউ বের হতে দিচ্ছে না। মেঘ, তাহলে আমাদের বিয়েটা হবে না? জানি না আকাশ, আমি কিছু বুঝতে পারছি না। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি মেঘ, তুমি আসবে, আমরা বিয়েটা করে নেব আজ। সেটা আর হবে না? আমি আমি অনেক চেষ্টা করেছি আসার জন্য, কিন্তু বাসা থেকে কেউ আমার বের হতে দেয়নি, কারণ আজকে তো আমার বিয়ে। ঠিক আছে মেঘ, তুমি কান্না করো না, আমি দেখছি কি করা যায়। ততক্ষণে কিভাবে জানি আমার চোখ দিয়ে নিজে থেকেই পানি ঝরছে। এর মধ্যেই রাশেদের আগমন। রাশেদ এসে বলল, কিরে তুই কাঁদছিস নাকি? আমি কাঁদছি। এ কান্না সুখের কান্না, মেঘকে বিদায়ের কান্না, মেঘকে হারিয়ে ফেলার কান্না। কেন, কি হয়েছে কি? সব শেষ হয়ে গেছে রে, আমার সব শেষ হতে চলেছে। মেঘের আজ বিয়ে রে। কি বলিস? ওর বিয়ে তো সামনের সপ্তাহে। না রে, আজকে ওর বিয়ে। ও জানতো না আজকে ওর বিয়ে। মেঘ কি আসবে না? না, ওর বাসায় বিয়ের আয়োজন চলছে, ওকে বাসা থেকে বেরি হতে দিচ্ছে না, ওকে বের হতে দিচ্ছে না। তাহলে কি করবি এখন? আমার আর কিছু করার আছে বল? সব শেষ। একটা একটা করে সাজানো স্বপ্নগুলো সব শেষ হতে চলেছে। দেখ, তুই এভাবে ভেঙে পড়িস না। তুই মেয়েকে ফোন দে, দেখো আসতে পারে কিনা। যদি আসতে পারতো অবশ্যই আসতো, এত সময় এখানে এসে পৌঁছেই যেত। আমি জানি ও আমাকে প্রচন্ড ভালোবাসে।
কিন্তু ও আমার মতো পরিস্থিতির শিকার আছে। হয়তো ওর পরিবার জেনে শুনে এই কাজটা করেছে। বিয়ের ডেটটা ছিল 3 দিনের, কিন্তু মেঘকে জানিয়েছে 1 সপ্তাহের, যাতে মেঘ কোনো কিছু না করার আগেই বিয়েটা ওরা করিয়ে দিতে পারে। এটা আমি এখন স্পষ্ট বুঝতে পারছি বন্ধু। এজন্য আমাদের আর কোনো কিছু করার নেই। তারপরেও রাশেদ মেঘের কাছে আবার ফোন দিতে বলল। রাশিদের কথা মতো মেঘকে আবার ফোন দিলাম। রিং হচ্ছে, কিন্তু মেঘ ফোন ধরলো না। আবার ফোন দিলাম, মেঘ ধরলো না। তারপরে আবার ফোন দিলাম, তাও মেঘ ধরলো না। 3 বার ফোন দেওয়ার পরেও মেঘ ফোনটা ধরলো না। কিন্তু আর কিছুক্ষণ পরে মেঘের নাম্বার থেকেই কল আসলো। মেঘ বলল, আকাশ, আমি এখন কি করব? তোমাকে কিছুই করতে হবে না মেঘ। আমি তো বাসা থেকে বের হতে পারছি না। অনেক মানুষ, সবাই আমাকে ঘিরে আছে। তুমি বাসাতেই থাকো মেঘ। আমার তো অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাবে আকাশ। দেখো মেঘ, তুমি একদম কষ্ট পেও না। তোমার যেমন কষ্ট হচ্ছে আমিও কষ্ট পাচ্ছি। মেনে নিতে খুব কষ্ট হচ্ছে আমার যে তুমি একটু পরে অন্যের হয়ে যাবে। আমাদের এতদিনের সম্পর্ক সবই নষ্ট হয়ে যাবে। তারপরে মেঘ, এভাবে তোমাকে ভালোবাসবো। তুমি তোমার পরিবারে দেখানো পাত্রকে বিয়ে করো, আর কোনো চিন্তাই করো না। সব সময় ভালো থাকবে এই কামনা করছি। আকাশ, তুমি কি কিছুই করতে পারবে না? আমাদের ভালোবাসা এভাবে শেষ হয়ে যাবে? আমি অনেক কিছু করতে পারি চাইলে মেঘ। তোমার বাসায় যে তোমাকে জোর করে তুলে আনতে পারি। আমার বন্ধুদেরকে নিয়ে চাইলে বরপক্ষকে উল্টোপাল্টা বলে তোমার বিয়েটাও বন্ধ করতে পারি। কিন্তু এগুলো কোনোটাই করবো না মেঘ। হয়তো তোমাকে না পাওয়ার কষ্ট আমাকে অনেক কষ্ট দিবে, অনেক কাঁদাবে। তুমিও অনেক কষ্ট পাবে, হয়তো অনেক কান্নাও করবে। কিন্তু একদিন ঠিকই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমাকে ভুলে তুমি অন্যের ঘর করবে। মাঝে মাঝে মনে পড়লেও সেটা ইগনোর করবে। ভুলে থাকার চেষ্টা করো, আর জেনে রেখো আমিও ভালো আছি। আমাদের বাস্তবতা এমনই। আকাশ, আকাশ, আমি আমি তোমাকে ভুলতে পারবো না আকাশ, পারবো না। প্লিজ মেঘ, কান্না করো না একটু। আজকের পরে তোমার জীবনে যে আসবে তার ভিতরে আমাকে খুঁজে নিও, ভেবে নিও ওই মানুষটাই আমি। মেঘ, রাখছি। ভালো থেকো অনেক। বাই মেঘ। মেঘের আর আকাশের মতো এমন হাজারো ভালোবাসার মৃত্যু ঘটছে প্রতিদিন। আকাশ মেঘকে বিয়ে করতে পারল না, তার একটা মাত্রই কারণ, আকাশ গরিব পরিবারের শিক্ষিত বেকার ছেলে। কিছুতেই চাকরি মেলাতে পারছিল না আকাশ। ওদিকে মেঘ ধনী পরিবারের মেয়ে। তাই ভালো একটা ধনী পরিবারের ছেলে দেখে মেঘের বাবা মেঘকে বিয়ে দিয়ে দেয়। এমন সত্য ভালোবাসা চাপা পড়ে যায়, সবার আড়ালে লুকিয়ে যায়, কিন্তু ঠিকই দুজনের মনে থেকে যায়। আর এটাই গরিব পরিবারের ছেলেগুলোর জীবন থেকে এভাবে হারিয়ে যায় ভালোবাসা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।